ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বাংলাদেশ জয়ে তারেক ভাইকে অভিনন্দন মমতার, বললেন সুসম্পর্ক বজায় থাকবে। শুভেন্দুর গড়ে ধাক্কা, পদ্ম ছেড়ে জোড়া ফুলে ময়নার চন্দন, নিশানায় বিধায়ক অশোক দিন্দা। ৩০০ আসনের মধ্যে ২১৩টিতে জিতে ইতিহাস সৃষ্টি বিএনপির, এদিনই প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথের সম্ভাবনা। আমাকে মারতে বিহারের সুপারি কিলার ডাকছে পুলিশ, বিস্ফোরক হুমায়ুন কবির, তোলপাড় বাংলা। বাংলার ৭ জনের ১০০-র বেশি বাচ্চা, ভরা রাজ্যসভায় শ্রমিক ভট্টাচার্যের মন্তব্যে হইচই, কাকে বিঁধলেন বিজেপি সাংসদ। মাঘের শেষে শীত উধাও, তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা আবহাওয়া দপ্তরের, আজকের আবহাওয়ার আপডেট জানুন। প্রধানমন্ত্রী মোদীর বড় ঘোষণায় বদলে যাবে দেশের কৃষি ও প্রযুক্তি খাতের ভবিষ্যৎ। মোদীর ক্যারিয়ার নষ্ট করতে চাই না, ট্রাম্পের মন্তব্যের জবাব দিল নয়াদিল্লি, কি বার্তা। ৮ দফা থেকে ৪, বাংলার ভোটে বড় রদবদলের ইঙ্গিত, এদিনই সিইওর সঙ্গে বৈঠক কমিশনের। বাংলাদেশে সরকার বদল কি ভারতের জন্য স্বস্তি আনবে, বিএনপি জিততেই বড় বার্তা দিলীপের। বকেয়া ডিএ না মেটালে কি এবার বড় বিপাকে পড়বেন রাজ্যের সরকারি কর্মীরা। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আটকে যাওয়ার আশঙ্কায় সতর্কবার্তা দিল নবান্ন। রাহুল গান্ধীর সাংসদ পদ কি সত্যি সংকটে নাকি নিছক রাজনৈতিক চাপ। ৫০ দিনের মধ্যে চরম সাজা দেব, মহারাষ্ট্র পুলিশকে চরম হুঁশিয়ারি অভিষেকের, সুকেন খুনে কাঁপছে রাজনীতি। জাহাজ থেকে মাঝ নদীতে ঝাঁপ, দীর্ঘ তল্লাশির পর মিলল শ্রীলঙ্কার নাবিকের দেহ। খুনের অভিযোগে বিমানবন্দরেই গ্রেপ্তার হেভিওয়েট বিজেপি বিধায়ক। আকাশপথে কি এবার দুর্ভেদ্য হবে ভারত, রাশিয়া থেকে আসছে বিশেষ মিসাইল। দিল্লিতে ফের বোমা আতঙ্ক, খালিস্তান বার্তা ঘিরে স্কুলগুলিতে তীব্র নিরাপত্তা ব্যবস্থা। বাংলায় মাছ সংকট, ৭২ কোটি টাকার বিদেশি আমদানি ঘিরে মুখ্যমন্ত্রীকে করা আক্রমণ অমিত মালব্যর। গাইডলাইন মেনে নথি জমা না দিলে চূড়ান্ত তালিকায় নাম নয়, জানালো নির্বাচন কমিশন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত সংবাদে। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ৫০ দিনের মধ্যে চরম সাজা দেব, মহারাষ্ট্র পুলিশকে চরম হুঁশিয়ারি অভিষেকের, সুকেন খুনে কাঁপছে রাজনীতি। মহারাষ্ট্রের পুনেতে বাংলার পরিযায়ী শ্রমিক সুকেন মাহাতোর রহস্যজনক মৃত্যুতে তোলপাড় রাজ্য রাজনীতি। শুক্রবার পুরুলিয়ার বান্দোয়ানে মৃত সুকেনের পরিবারের সঙ্গে দেখা করে মহারাষ্ট্র প্রশাসনকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তদন্তে গাফিলতির অভিযোগ তুলে তিনি স্পষ্ট জানিয়ে দেন, মহারাষ্ট্র পুলিশ যদি বিচার দিতে না পারে তবে মামলাটি বাংলায় পাঠিয়ে দিক। কয়েকদিন আগেই পুনেতে কর্মরত পুরুলিয়ার যুবক সুকেন মাহাতোর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণে তাকে পিটিয়ে খুন করা হয়েছে। যদিও পুনে পুলিশ একে মদ্যপ অবস্থায় বচসা বলে দাবি করেছে। এদিন অভিষেক বলেন, গত কয়েক মাসে একটি ভয়ঙ্কর প্যাটার্ন দেখা যাচ্ছে। বিজেপি শাসিত রাজ্যগুলিতেই কেন বারবার বাঙালিদের আক্রমণ করা হচ্ছে, ওড়িশা ও মহারাষ্ট্র বা ছত্তিশগড় সবখানেই কেন আক্রমণ হচ্ছে বাংলার মানুষ। পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকেও একহাত নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলার টাকা আটকানোর জন্য যখন দিল্লিতে তবদির করেন তখন অনেক সময় পান। এখন নিজের জেলার এক যুবকের এই মৃত্যুতে মহারাষ্ট্রের বিজেপি সরকারের সঙ্গে কথা বলে দ্রুত বিচারের ব্যবস্থা করুন। প্রয়োজনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হন। সুখেনের 2 ভাইও পুনেতে কাজ করতেন। ভাইয়ের মৃত্যুতে আতঙ্কিত পরিবার আর তাদের বাইরে পাঠাতে চাইছে না। এই পরিস্থিতিতে অভিষেক ঘোষণা করেন, সুখেনের 2 ভাইকে যাতে রাজ্যের কোনো কাজের ব্যবস্থা করে দেওয়া যায় সেই জন্য তিনি মুখ্যমন্ত্রীর কাছে সুপারিশ করবেন। আইনি লড়াইয়ের সমস্ত খরচ তৃণমূল কংগ্রেস বহন করবে। আগামী কয়েকদিনের মধ্যে যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে তৃণমূলের একটি প্রতিনিধি দল মহারাষ্ট্রে যাবে। অন্যদিকে বিজেপি এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বললেও তৃণমূলের দাবি নস্যাৎ করেছে। তাদের দাবি, রাজ্যে কর্মসংস্থান নেই বলে যুবকদের বাইরে গিয়ে প্রাণ হারাতে হচ্ছে। তবে অভিযুক্তদের শাস্তির বিষয়ে তারা প্রশাসনের উপর আস্থা রাখছে।
এবার আসছি পরবর্তী সংবাদে। বেলডাঙ্গায় বাবরি মসজিদ, হুমায়ুন কবিরকে চরম হুঁশিয়ারি শুভেন্দুর। মসজিদে আপত্তি নেই, বাবর নামে আছে। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় যে ইউপি প্রধান হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তুঙ্গে উঠল বিতর্ক। বুধবার থেকে এই মসজিদের নির্মাণ কাজ শুরু হতেই কড়া ভাষায় আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। তার সব কথা, মসজিদ নির্মাণে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ভারতের উপর অত্যাচার চালানো বিদেশি আক্রমণকারী বাবরের নামে মসজিদ কেন? এদিন পূর্ব মেদিনীপুরে এক সংবাদ সম্মেলনে শুভেন্দু অধিকারী হুঙ্কার দিয়ে বলেন, মুঘল পাঠানরা ভারতে এসেছিল লুণ্ঠন করতে, মন্দির ধ্বংস করতে। বাবর ছিল একজন লুঠেরা ও অত্যাচারী। তার নামে বাংলায় বা ভারতে কোনো স্থাপনা হতে পারে না। তিনি আরও অভিযোগ করেন, বিজেপি সরকার ক্ষমতায় এলে বাংলা থেকে মুঘল শাসকদের সমস্ত চিহ্ন এবং তাদের নামাঙ্কিত সমস্ত জায়গার নাম মুছে ফেলা হবে। অন্যদিকে ভরতপুরের বহিষ্কৃত তৃণমূল বিধায়ক তথা বর্তমান জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির জানিয়েছেন, এই মসজিদ নির্মাণ সংখ্যালঘু সমাজের আবেগের সাথে যুক্ত। প্রায় 300 কোটি টাকা ব্যয়ে 25 বিঘা জমির উপর এই বাবরি মসজিদ কমপ্লেক্স তৈরি করা হচ্ছে, যেখানে বিশ্ববিদ্যালয় ও হাসপাতালও থাকবে। তিনি দাবি করেন, গণতান্ত্রিক দেশে মন্দির হতে পারলে মসজিদ নির্মাণে বাধা কোথায়? আমরা 2028-এর মধ্যে এই কাজ শেষ করব। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই হুমায়ুন কবিরকে এই ইস্যুতে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অভিযোগ তুলে দল থেকে বহিষ্কার করেছে। ঘাসফুল শিবিরের দাবি, বিজেপি এবং হুমায়ুন কবির আসলে একই মুদ্রার এফিট ওফিট, যারা নির্বাচনের আগে ধর্মীয় মেরুকরণ করতে চাইছে। 2026-এর বিধানসভা নির্বাচনের প্রাককালে বেলডাঙ্গার এই মসজিদ ইস্যু এবং শুভেন্দু অধিকারীর অ্যান্টি মুঘল অবস্থান বাংলার রাজনীতিকে আরও এক নতুন মেরুকরণের দিকে নিয়ে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে বেলডাঙ্গার সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই নির্মাণ কাজ এবং তাকে কেন্দ্র করে রাজনৈতিক বাকযুদ্ধ প্রশাসনের চিন্তাও বাড়িয়ে দিয়েছে। এবার আসছি পরবর্তী সংবাদে। 300 আসনের মধ্যে 213টিতে জিতে ইতিহাস সৃষ্টি বিএনপির। এদিনই প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথের সম্ভাবনা। বাংলাদেশের নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ ভারত সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছে। তিনি বলেছেন, এখন আমাদের ভারত সহ সকল দেশের সঙ্গে এবং আমাদের সকল প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রয়োজন। সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে 84 দফা সংস্কার প্যাকেজ নিয়ে গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগ। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ চলে। দেশের 299টি সংসদীয় আসনে ভোট হয়। এক প্রার্থীর মৃত্যুর কারণে এই আসনে ভোট স্থগিত করা হয়েছে। মোট 50টি রাজনৈতিক দল এবারের নির্বাচনে অংশ নিয়েছে। 1755 জন প্রার্থী বিভিন্ন দলের হয়ে লড়ছেন এবং 273 জন নির্দল প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচন সম্পূর্ণ করতে প্রায় 9 লক্ষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। ভোট ও গণভোট দুই মিলিয়ে এই নির্বাচনকে দেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এবারের নির্বাচনে মূল লড়াই বিএনপি এবং তাদের প্রাক্তন মিত্র জামায়াতে ইসলামীর মধ্যে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি এই নির্বাচনে এগিয়ে। বিশেষ করে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার 60 বছর বয়সী ছেলে তারেক রহমানকে ভোটের দৌড়ে অন্যতম ফ্রন্ট রানার হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘ 17 বছর নির্বাচনে থাকার পর তিনি সম্প্রতি ঢাকায় ফিরে আসেন। নির্বাচনী প্রচারে তিনি কর্মসংস্থান সৃষ্টি, আইন শৃঙ্খলা রক্ষা এবং মত প্রকাশের স্বাধীনতা জোরদারের প্রতিশ্রুতি দিয়েছেন। এবার আসছি পরবর্তী সংবাদে। শুভেন্দুর গড়ে ধাক্কা, পদ্ম ছেড়ে জোড়া ফুলে ময়নার চন্দন, নিশিনায় বিধায়ক অশোক দিন্দা। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই বড়সড় রদবদল ঘটে গেল পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে। শুভেন্দু অধিকারীর গড়ে ফাটল ধরিয়ে শুক্রবার কলকাতার তৃণমূল ভবনে ঘাসফুল শিবিরের নাম লেখালেন ময়নার প্রভাবশালী বিজেপি নেতা চন্দন মণ্ডল। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং দলীয় মুখপাত্র কুণাল ঘোষের উপস্থিতিতে তিনি তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। ভোটের মুখে এই দলবদল জেলার রাজনৈতিক সমীকরণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। বিজেপি ছাড়ার কারণ হিসেবে ময়নার বিধায়ক তথা প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দার প্রতি একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন চন্দন মণ্ডল। তার অভিযোগ, এলাকায় মাছ চাষের উন্নয়ন বা জল জমা সমস্যার সমাধানে স্থানীয় বিধায়ক কোনো পদক্ষেপই করেনি।
চন্দন আরও দাবি করেন যে দলে আদি নেতাদের কোণঠাসা করা হচ্ছে, বিশেষ করে 2021 সালের বিধানসভা নির্বাচনের টিকিট না পাওয়া এবং পরবর্তীতে ব্লক কনভেনর পদ থেকে সরিয়ে দেওয়ার ফলেই দলের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছিল। এছাড়া এলাকার মহিলারা যাতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বকেয়া টাকা দ্রুত পান সেই লক্ষ্যেই তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হয়েছেন বলে জানিয়েছেন। অন্যদিকে চন্দন মণ্ডলের এই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ গেরুয়া শিবির। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, আদর্শ নয় বরং অর্থ এবং পুনরায় প্রার্থী হওয়ার লোভেই চন্দন তৃণমূলের হাত ধরেছেন। বিজেপির মতে দল কোনো ব্যক্তিকেন্দ্রিক সংগঠন নয়, তাই একজন নেতার যাওয়া আসায় ময়নায় দলের জয়ের উপর কোনো প্রভাব পড়বে না। তবে চন্দনের স্ত্রী বর্তমানে বিজেপি টিকিটে জেতা পঞ্চায়েত প্রধান হওয়ায় তার পরবর্তী পদক্ষেপ নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে চন্দন মণ্ডলের তৃণমূল যোগদান ময়না বিধানসভা কেন্দ্রের লড়াইয়ে আরও উত্তেজনাপূর্ণ করে তুলল। একদিকে তৃণমূল যেখানে এই ভাঙন ধরিয়ে নিজেদের সংগঠন মজবুত করার দাবি করছে, অন্যদিকে বিজেপি নিজেদের ঘর বাঁচিয়ে জয়ের ধারা বজায় রাখতে মরিয়া। শেষ পর্যন্ত ময়নার মানুষ উন্নয়নের পক্ষে না কি পুরনো আনুগত্যের পক্ষে রায় দেন তা সময় বলবে। এবার আসছি পরবর্তী সংবাদে। মাঘের শেষে শীত উধাও, তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা আবহাওয়া দপ্তরের। আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট জানুন। কথায় আছে মাঘের শীত বাঘের গায়ে, কিন্তু ঋতুচক্রের অন্তিম মাসে এসে যথারীতি মানুষ হিমশিম খাচ্ছে আবহাওয়ার কার্যকলাপে। কারণ ক্যালেন্ডারের পাতায় শীত পেরিয়ে বসন্ত এলেও এই সময় শীতের ঠান্ডা আমেজ থাকার কথা, তবে বাস্তবে তা হচ্ছে না, বরং দক্ষিণবঙ্গে শীতের আমেজ প্রায় চলে গেছে বললেই চলে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রার পারদ বাড়তে থাকছে। এই বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি বছরের মতন শীতকে বিদায় জানানোর সময় চলে এসেছে, আর জাকিয়ে শীত পড়ার সম্ভাবনা এবছর আর নেই। শীতের বিদায় ঘন্টা প্রায় বেজেই গিয়েছে, হারিয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গ থেকে শীতের আমেজ। ধীরে ধীরে লেপ কম্বল তুলে ফেলার সময় চলে এসেছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়াও হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা আরও বাড়বে, পাশাপাশি কেটে যাবে শীতের রেশ। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহে যেখানে 16 থেকে 17 ডিগ্রির ঘরে রয়েছে সর্বনিম্ন কলকাতার তাপমাত্রা, সেখানে আগামী সপ্তাহে তা 19 ডিগ্রিতে উঠে যাবে। পাশাপাশি এটি সর্বোচ্চ 30 থেকে 31 ডিগ্রির ঘরে পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। এছাড়া দিনের বেলায় বেশ গরম অনুভব হবে, এমনটা আগেই জানানো হয়েছিল হাওয়া অফিসের তরফ থেকে। এছাড়া এবছর স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হবে, যার ফলে খরা দেখা দেবে। প্রসঙ্গত এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 16 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার জেরে শীতের অনুভূতি কমছে কলকাতা ও জেলাতেও, তবে উত্তর পশ্চিমের পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, ধীরে ধীরে তা সরে যাচ্ছে। এদিন আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে, সোমবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে। তবে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, আপাতত শুষ্কই থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলি। দক্ষিণবঙ্গে একদিকে যেমন তাপমাত্রা বাড়ছে, তেমনি তাপমাত্রা বাড়তে শুরু করেছে উত্তরবঙ্গে। দার্জিলিং এর পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা 5 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকছে, তবে কালিম্পং সহ উত্তরের সমতল অঞ্চলে 11 থেকে 15 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকবে চলতি সপ্তাহে। এছাড়া মালদা সহ অন্যান্য জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 14 থেকে 17 ডিগ্রির মধ্যেই থাকবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি উইকেন্ডে তাপমাত্রা খানিকটা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে, তবে এই মুহূর্তে রাজ্যে আর কোথাও ঘন কুয়াশার সতর্কতা নেই। এবার আসছি পরবর্তী সংবাদে। সমীক্ষায় খারাপ রিপোর্ট, টিকিট নিয়ে অনিশ্চয়তায় বিজেপির 10 বিধায়ক। বিধানসভা নির্বাচনের আগে নিজেদের ঘর গোছাতে শুরু করেছে বঙ্গ বিজেপি। 5 বছরের কাজকর্মের রিপোর্ট ও এলাকা সমীক্ষার ভিত্তিতে এবার জনাদশেক বিধায়কের টিকিট কাটা হতে পারে, এমনই ইঙ্গিত মিলছে দলীয় সূত্রে। কেন্দ্রীয় নেতৃত্বের এই কঠোর মনোভাব স্পষ্ট করছে প্রার্থী বাছাইয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নয় গেরুয়া শিবির। সূত্রের খবর, বিজেপি কেন্দ্রীয় পর্যবেক্ষকরা প্রতিটি বিধানসভা আসনের সমীক্ষা রিপোর্ট খতিয়ে দেখছেন, সেখানে তাদের পারফরমেন্স সন্তোষজনক নয়, তাদের টিকিট না দেওয়ার ভাবনা চলছে। তবে কোনো জয়ী আসনে নতুন মুখ আনলে সেই প্রার্থী যাতে জিততে পারেন সেটাও মাথায় রাখছে শীর্ষ নেতৃত্ব। দক্ষিণ দিনাজপুর, কোচবিহার ও দার্জিলিং এই 3 জেলার 3 বিধায়কের টিকিট না পাওয়ার সম্ভাবনা বেশি বলে জানা যাচ্ছে। নদিয়া জেলার 2 বিধায়কও তালিকায় থাকতে পারেন। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, হুগলি, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার 5 বিধায়কের প্রার্থীকে নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই মুহূর্তে বিজেপির 65 জন বিধায়কের মধ্যে প্রায় 55 জনের
জনের টিকিট প্রায় নিশ্চিত বলে ধরা হচ্ছে। বাকি 10 জনের ক্ষেত্রে পরিস্থিতি অনিশ্চিত। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এবার বেশ করা ও বহুস্তরীয় প্রক্রিয়া চালু করেছে দল। জেলা স্তর থেকে 3টি করে নাম পাঠানো হচ্ছে। পাশাপাশি যারা দলীয় প্রক্রিয়ায় সুযোগ পাচ্ছেন না তারাও সরাসরি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ইমেলের মাধ্যমে প্রার্থী পদের আবেদন জানাতে পারছেন। 2021 সালের বিধানসভা নির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল তা থেকে শিক্ষা নিয়েই এবার সতর্কতা বাড়িয়েছে বিজেপি। তখন প্রার্থী নির্বাচনে ভুল সিদ্ধান্তের জন্য দলীয় স্তরে তীব্র অসন্তোষ তৈরি হয়েছিল। তাই এবার ব্যক্তিগত পরিস্থিতি, ঘনিষ্ঠতা বা প্রভাব খাটিয়ে টিকিট জোগাড় করার সুযোগ যাতে না থাকে সেদিকে নজর দিচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব। জেলা থেকে আসা নামগুলিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আবার কোনো নাম উপরের স্তর থেকে সুপারিশ হলে সেটিও নিচুতলায় পাঠিয়ে মতামত নেওয়া হচ্ছে। সব মিলিয়ে প্রার্থী বাছাইয়ে এবার বেশি সতর্ক ও তথ্য নির্ভর কৌশল নিয়েই এগোচ্ছে বঙ্গ বিজেপি। এবার আসছি পরবর্তী সংবাদে। আমাকে মারতে বিহারের সুপারি কিলার ডাকছে পুলিশ, বিস্ফোরক হুমায়ুন কবির, তোলপাড় বাংলা। বাংলার রাজনীতিতে ফের একবার বোমা ফাটালেন ভরতপুরের ডাপুডে বিধায়ক হুমায়ুন কবির। তবে এবার কোনো রাজনৈতিক প্রতিপক্ষ নয়, সরাসরি রাজ্য পুলিশকেই কাঠগড়ায় তুললেন তিনি। তার দাবি, তাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে খোদ পুলিশই বিহার থেকে সুপারি কিলার ভাড়া করার ছক কষছে। এই চাঞ্চল্যকর অভিযোগ শোরগোল পড়ে গিয়েছে প্রশাসনিক মহলে। হুমায়ুন কবির সংবাদ মাধ্যমের সামনে দাবি করেছেন যে পুলিশের এক উচ্চপদস্থ কর্তার মদতে তাকে খুনের পরিকল্পনা করা হচ্ছে। তার বয়ান অনুযায়ী পুলিশ এখন রাজনীতি করছে। আমাকে দমানো যাচ্ছে না দেখে বিহার থেকে পেশাদার খুনি আনিয়ে আমাকে মারার চক্রান্ত হচ্ছে। আমি সব খবর পেয়েছি। বেশ কিছুদিন ধরে নিজের দলের একাংশ এবং প্রশাসনের বিরুদ্ধে সুর চড়াচ্ছিলেন হুমায়ুন কবির। কখনো পুলিশ আধিকারিকদের বদলি নিয়ে সরব হয়েছেন, কখনো বা দলের অন্দরের কোন্দল নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই অবাধ্য আচরণের কারণেই কি এবার প্রশাসন বনাম বিধায়ক সংঘাত চরমে উঠল। বিধায়কের এই মারাত্মক অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বয়ান পাওয়া যায়নি। তবে জেলা পুলিশের অন্দরে এই নিয়ে তীব্র গুঞ্জন শুরু হয়েছে। কোনো জনপ্রতিনিধি যখন খোদ রক্ষকদের বিরুদ্ধেই ভক্ষক হওয়ার অভিযোগ তোলেন তখন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্নচিহ্ন দেখা দেয়। এই ঘটনার পর বিধায়ক কি কোনো উচ্চ পর্যায়ের তদন্ত বা নিরাপত্তা বৃদ্ধির দাবি করবেন, নাকি বিষয়টি বিধানসভা পর্যন্ত গড়াবে, সেই দিকেই নজর রাখছে রাজনৈতিক মহল। এবার আসছি পরবর্তী সংবাদে। 8 দফা থেকে 4 বাংলার ভোটে বড় রদবদলের ইঙ্গিত। এখনও এসআইআর প্রক্রিয়া শেষ হয়নি, তার মধ্যেই বাংলায় আসন্ন ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে তৎপর হয়ে উঠল নির্বাচন কমিশন। দিল্লি থেকে রাজ্যে নির্বাচনী পরিস্থিতি পর্যালোচনার জন্য শুরু হচ্ছে একের পর এক বৈঠক। প্রশাসনিক মহলে এখন জোর চর্চা, কবে ঘোষণা হবে ভোটের দিনক্ষণ আর কত দফায় হবে নির্বাচন। এদিন দিল্লি নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল সহ অন্যান্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেন। সূত্রে খবর, ওই বৈঠকে রাজ্যের এসআইআর প্রক্রিয়ার অগ্রগতি এবং সামগ্রিক ভোট প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, শুধু রাজ্য স্তর নয়, জেলার আধিকারিকরাও এই বৈঠকে যুক্ত থাকবেন। তাদের সঙ্গে সরাসরি কথা বলে তৃণমূল স্তরের প্রস্তুতি খতিয়ে দেখা হবে। বিশেষ করে এসআইআর প্রক্রিয়া ও নথি যাচাইয়ের বিষয়টি গুরুত্ব পেতে পারে বলে জানা গিয়েছে। সূত্রের দাবি, আগামী 1 মার্চ দিল্লি নির্বাচন কমিশনের একটি ফুল বেঞ্চ বাংলায় এসে নির্বাচনী পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করতে পারেন। বিভিন্ন প্রশাসনিক ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখার পরেই ভোটের দিন ঘোষণা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এদিকে বাংলায় 4 দফায় ভোট করানোর প্রস্তাব বিবেচনা করছে কমিশন, এমন খবরই প্রকাশ্যে এসেছে। সেই প্রস্তাব চূড়ান্ত হলে এপ্রিল মাসের মধ্যেই গোটা ভোট প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। নির্বাচনের আগেই রাজনৈতিক তৎপরতা যে বাড়বে তা কার্যত নিশ্চিত বলেই মনে করছেন কমিশনের আধিকারিকেরা। তবে ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। উল্লেখ্য, 2021 সালে বাংলায় 8 দফায় বিধানসভা নির্বাচন হয়েছিল। তা সত্ত্বেও ভোটের সময় হিংসার ঘটনায় এড়ানো যায়নি। এবার কত দফায় ভোট করানো হবে সেটাই এখন রাজনৈতিক মহলে সবচেয়ে বড় প্রশ্ন। এদিনের নির্বাচন কমিশনের বৈঠকের পর সেই প্রশ্নের উত্তর পাওয়া যায় কিনা সেটাই দেখার বিষয়। এবার আসছি পরবর্তী সংবাদে। মোদির ক্যারিয়ার নষ্ট করতে চাই না, ট্রাম্পের মন্তব্যের জবাব দিল নয়াদিল্লি। কি বার্তা? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি পুরনো ভিডিও ঘিরে কূটনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। সেখানে তাকে বলতে শোনা যায় তিনি নাকি মোদির রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে চান না। এই মন্তব্য ঘিরে প্রশ্ন উঠতেই সতর্ক অবস্থান নিল নয়াদিল্লি। সাম্প্রতিক এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট জানিয়ে দেন, সংশ্লিষ্ট ভিডিওটি তিনি দেখেননি। তার কথায়, আমি ভিডিওটি দেখিনি, তবে এমন কোনো ভিডিও থাকলে তা সত্যি হোক বা মিথ্যে
আমরা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করব। ভিডিওটি আসলে ট্রাম্পের এক সাংবাদিক সম্মেলনের অংশ, যেখানে তিনি FBI প্রধানের সঙ্গে উপস্থিত ছিলেন। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করতে গিয়ে ট্রাম্প বলেন, মোদী একজন মহান ব্যক্তি, তিনি আমাকে ভালোবাসেন। ভালোবাসা শব্দের ব্যাখ্যা নিয়ে সতর্কতাও শোনা যায় তার গলায়। তিনি বলেন, এই শব্দের অন্য অর্থ না টানাই ভালো, কারণ তিনি মোদীর রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট করতে চান না। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা ঘুরপাক খেতে শুরু করে, যদিও আনুষ্ঠানিকভাবে ভারত সরকার কোনো তড়িঘড়ি প্রক্রিয়া জানায়নি। এদিকে রাশিয়ার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে প্রশ্ন ওঠে। জয়সওয়াল জানান, বাণিজ্য, সংস্কৃতি, প্রতিরক্ষা বিভিন্ন ক্ষেত্রেই মস্কো ও নয়াদিল্লির যোগাযোগ অব্যাহত রয়েছে এবং তা ভবিষ্যতেও বাড়বে। ভারত আমেরিকা অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়েও স্পষ্ট বার্তা দিয়েছে বিদেশ মন্ত্রক। সম্প্রতি হোয়াইট হাউসের তথ্যপত্রে কিছু সংশোধন ঘিরে বিভ্রান্তি তৈরি হয়েছিল। এ প্রসঙ্গে জয়সওয়াল বলেন, 7 ফেব্রুয়ারি 2026 প্রকাশিত যৌথ বিবৃতি দুই দেশের মধ্যে সমঝোতার ভিত্তি। মার্কিন তথ্যপত্রে যে সংশোধন আনা হয়েছে তা ওই যৌথ বিবৃতিতে থাকা অভিন্ন বোঝাপড়াকেই প্রতিফলিত করছে। সব মিলিয়ে ট্রাম্পের মন্তব্য হোক বা বাণিজ্য চুক্তির খসড়া, কূটনৈতিক ভাষায় সংযম বজায় রেখেই পরিস্থিতি সামাল দিচ্ছে দিল্লি। কদিন আগে জম্মু কাশ্মীর ও লাদাখের সমগ্র অঞ্চল তথা পাক অধিকৃত কাশ্মীর এবং আকসাই চীনকে ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছিল। বিতর্ক বাড়তেই মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর তাদের এক্স হ্যান্ডেল থেকে সেই পোস্টটি মুছে দেয়। একাংশের মতে পাকিস্তান ও চীনের সঙ্গে ওয়াশিংটনের টানাপোড়েনের প্রেক্ষিতে এটি ভারতের প্রতি একটি সুস্পষ্ট ভূ কৌশলগত বার্তা হতে পারে। আবার কেউ কেউ একে ভুলবশত প্রকাশ বলে ব্যাখ্যা করেছিলেন।